বউকে ভেবে শাশুড়িকে জড়িয়ে ধরেছিলাম, তারপর থেকে শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ ছিল। আজকে হঠাৎ শ্বশুরের কল, একবার আমার বাসায় আসো তো জয়, কিছু কথা আছে। গাড়িতে উঠে খেয়াল হইল লুঙ্গি পরেই চলে আসছি। লুঙ্গি পরে থাকতে থাকতে অভ্যাস হইয়া গেছে। শ্বশুর বাড়ি ঢুকার আগে দারোয়ানকে ডেকে বললাম, ভাই মান সম্মান বাঁচান, আপনার একটা প্যান্ট ট্যান্ট থাকলে দেন। এই অবস্থায় শ্বশুর বাড়ি গেলে আজীবনের জন্য শ্বশুর বাড়ি নিষিদ্ধ হয়ে যাবে। শালার চিটার দারোয়ান 500 টাকার বিনিময়ে তার পুরনো একটা প্যান্ট দিছে, তাও আবার নিচে ফাটা। বসলে সব বোঝা যায়। রেগে গিয়ে বললাম, এই প্যান্ট 500 টাকা, গুলিস্তান থেকে 500 টাকায় এমন 12টা প্যান্ট কিনা যাবে। কিন্তু বজ্জাত দারোয়ান 1 টাকা কম নেয় নাই। মানিব্যাগ আনি নাই বলে বিকাশ থেকে টাকা দিছি। টাকা নেওয়ার পর বলে, স্যার ক্যাশ আউটের 10 টাকা দেন নাই, ওটা লোড দেন। রাগে দুঃখে ওরে 20 টাকা লোড দিছি। সাদিয়ার বাপের দারোয়ান গুলা সব সময় আমার সাথে এমন আচরণ করেছে। যেদিন আমরা জামাই শ্বশুর মিলে যাব, সব দারোয়ান বেটাকে সাইজ করব। বাসায় গিয়ে বুঝলাম ঘূর্ণিঝড় হওয়ার পর পরিবেশ যেমন হয় ঠিক তেমন দমদম অবস্থা বিরাজমান। শ্বশুরকে লম্বা সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ঘটনা কি আব্বা? তখন তিনি বললেন, তোমার শালা ফেল করেছে, আমার মান সম্মান সব ডুবাইছে, ওরে কি করবা করো তুমি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল এই শালারে একবার ঠিক মতো পাইলে ইচ্ছা মতো পিটামো। সাদিয়ার সাথে যখন প্রেম করি তখন ঝগড়া লাগলেই এই শালার সাহায্য নিতাম। প্রতিবার ঝগড়া মিটানো বাবদ 1000 টাকার একটা কনকনে নোট দিতে হয়েছে। মাসে যতবার ঝগড়া ততবার ওর জন্য একটা নোট দিছি। ঠিক সেই সময় মনে মনে ভাবছি, যদি কোনোদিন তোরে সুযোগ মতো পাই তাহলে সব সুদে আসলে তুলে নিব। আমি তাকে কানের নিচে 2-3টা দেওয়ার পর শ্বশুর আব্বা কইতেছে, থাক থাক আর মারিও না। শ্বশুর আব্বাকে তখন বললাম, আপনি ছাড়েন আব্বা, আমার শালা হয়ে ও পরীক্ষায় ফেল করে কিভাবে সম্ভব? এ হতে পারে না, ওকে আমি আজ জানে ফেলবো। অথচ এইদিকে মনে মনে ভাবছিলাম শালাকে মেরে শ্বশুরের মন জয় করে নিব। আবার ওর কানের নিচে 2টা লাগাই দিলাম। এমন সময় কোথায় থেকে যেন সাদিয়া এসে হাজির আর বলল, খবরদার আমার ভাইয়ের গায়ে তুমি হাত উঠাবা না। আমি তখন বললাম, দেখো সাদিয়া, এটা বড়দের ব্যাপার, তুমি এই বিষয়ে নাক গলাবা না। এই বয়সে ওরে একটু আধটু শাসন না করলে ও ঠিক হবে না। তুমি জানো ও কি করছে? ও এবার এসএসসি পরীক্ষায় ফালুদা পাইছে। আমার শালা হয়ে এসএসসি তে ফেল। তুমি বলো এটা মেনে নেওয়া যায়? সমাজে আমি মুখ দেখামো কিভাবে? সাদিয়া তখন দমক দিয়ে বলল, আরে রাখ তোর ফেল, নিজে তো এই বছরে ও পাশ করতে পারো নাই, আবার আসতো আমার বাইকে মারতে। সাদিয়ার কথা শুনে আশেপাশে সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তখন ডান পা দিয়ে সাদিয়ার পায়ে একটা চিমটি দিলাম। অমনি পেন্সিল হিল দিয়ে আমার পায়ে একটা গুতা দিয়ে বলল, পায়ে গুতা দিস কেন বট বেটা? আমাকে বলছিলি বিয়ে পাস তুই, কিন্তু এখনো তুই এসএসসি পাস করতে পারিস নাই। তোর রেজাল্ট আনতেই কম্পিউটারের দোকানে গেছিলাম, কিন্তু এসে দেখি তুই বাসায় নাই। পরে দারোয়ান ফোন করে বলল, তুই নাকি এই বাসায়, তাই এখানে এসে দেখি তুই আমার ভাইয়ের উপর হাত তুলিস, চল বাসায় চল। এমন সময় দারোয়ান বেটা বলে উঠলো, একই বলছেন আপু, বড় জামাই অনেকদিন পরে বাসায় এসেছে, না বসেই চলে যাবে। আমি তখন মনে মনে ভাবলাম, এই প্রথম দারোয়ান ভালো একটা কাজ করছে। মনে মনে ওর গালে একটা চুমু দিলাম। কিন্তু যখনই মনে হলো আমার না প্যান্টের নিচে ছিঁড়া। ওয়েট, গল্পটা শেষ করার আগে আপনাদের কাছে একটু সময় নিচ্ছি। আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইয়োর জয়কে ফলো দিয়ে রাখবেন। আপনারা দেখবেন ভাইয়ের রিয়েল পেজের গল্পর চেয়ে ফেক গুলাতে লাইক কমেন্ট শেয়ার বেশি আসে। আপনারা একটু কষ্ট করে ভাইয়ের রিয়েল পেজের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কি খারাপ লাগে না ভাইয়ের রিয়েল পেজের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসে না? যাদের খারাপ লাগে, যারা চান রেগুলার ভাইয়ের নতুন নতুন গল্প দেয়, তারা অবশ্যই ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইয়োর জয় ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা অন্তত পক্ষে বেশি বেশি করে শেয়ার করবেন এবং রেগুলার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তখন মনে মনে ভাবলাম, এই প্রথম দারোয়ান ভালো একটা কাজ করেছে। মনে মনে তখন ওর গালে একটা চুমু দিলাম। কিন্তু যখনই মনে হলো আমার না প্যান্টের নিচে ছিঁড়া, বসলে সব দেখা যায়, তখন মনে মনে দারোয়ানের গালে 2-3টা লাগাই দিলাম। তারপর আমি যখন সাদিয়ার সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামছি, তখন পিছন থেকে শালার কণ্ঠস্বর শুনলাম। সে তার বাবাকে বলছে, তোমার জামাইয়ের থেকে আমার যোগ্যতা বেশি, আমি ফেল করছি একবার আর সে এখনো পাস করতে পারে নাই। শ্বশুর তখন শালার কথা শুনে বলে উঠলো, তোর বাত আর ওর চিরদিনের জন্য এ বাড়িতে আসা একদম বন্ধ। রফিকের বাসার কাজের বুয়া সকাল না হতেই চিৎকার চেঁচামেচি শুরু করছে। মর্জিনার মায়ের চিৎকারে রফিকের ঘুম ভাঙে। রফিক চুপ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে জানার চেষ্টা করে চিৎকারের কারণ কি। মর্জিনার মা চিৎকার করে বলছে, ও আপা, খালুর মাস্কে লিপস্টিকের দাগ, ঘরে আপনার সতীন আনার বুদ্ধি করতেছে, খালুরে টাইট দিতে হইবে জন্মের টাইট। রফিক কোনোভাবে বুঝে না নীলা যদি আপা হয়, রফিক খালু হয় কিভাবে। রফিক এর আগে কয়েকবার তাকে সাবধান করেছে, এই তুমি ওরে আপা ডাকো, আমাকে খালু ডাকো, ব্যাপারটা কি? তখন সে বলে, আপনার চেহারা আমার খালুর মতো, তাই খালু ডাকি, আর আপা তো আপাই, এই বিল্ডিং এর সবাই রে আপা ডাকি আর বাইয়া ডাকি। রফিক তখন বলল, আমার এখন থেকে বাইয়া ডাকবা, ন খালু টালু। তখন সে বলল, কি কোন, আপনার চেহারা আমার খালুর মতো, আপনারা দেখলে মরহুম খালুর কথা মনে হয়, আপনারে বাইয়া ডাকি কেমনে? এই বেটা পাগল আছিল, আমারে মাঝে মাঝে স্বপ্নে দেখা দে। সেদিন কইলাম, খালু আমার সাহেবের চেহারা আপনার মতো এক্কেরে মিল, খাপে খাপ মর্জিনার বাপ। আমারে তখন স্বপ্নে খালু কইল, ইজ্জত সম্মান করবি, পায়ের দইরা সালাম করবি, খালু আপনার পা দেন সালাম করি। তখন রফিক বলল, কি সব উল্টাপাল্টা কথা বলো, তোমার খালু কি আসলেই পাগল ছিল? তখন সে বলল,
দা নিয়া মানুষের দৌড়ানি দিত। আমি খালুরে জিগাইলাম, খালু আপনি তো শেষ বয়সে পাগল হইয়া গেছিলেন, আমার সাহেবও কি পাগল হইব? খালু তখন হাসি দিয়া কইল, হইব রে হইব, এই দুনিয়ার সবাই পাগল। তারপর খালু গান ধরলো, যখন তুমি আমারে পাগল বলো ধন্য আমার সেই পাগলামি। তারপর রফিক বলল, কি কো মর্জিনার মা, তোমার খালু তোমারে এই গান শুনাইতো? মর্জিনার মা তখন লজ্জা পায় আর বলে, খালু হে তো আমার আপন খালু ছিল না, দুঃস্বপ্নের খালু, আমারে খুব ভালো পাইতো। ছোটবেলায় আমি নায়িকা চম্পার মতো দেখতে আসিলাম, খালি লতায় পাতায় খালু আসিল দেইকা বিয়া করতে পারে নাই, আমার লাইগা তো পাগল হইছে, সবাই রে দা নিয়া দৌড়ানি দিত, দৌড়াইতে দৌড়াইতে লুঙ্গি খুইলা যাইতো, হে টের পাইতো না। এসব বলতেছে আর মর্জিনার মা খিক করে হাসতেছে আর বলতেছে, আমি তারে দুষ্টামি করে ডাকতাম নেংটা মজিদ। রফিক কথা আর বাড়ায় না। মর্জিনার মা যে কোন সময় বিল্ডিং এ প্রচার করতে পারে সাহেবের চেহারা আমার মরহুম খালু লেংটা মজিদের মতো। খালু আমারে বালা পাইতো, সাহেবও আমারে বালা পায়। মর্জিনার মায়ের মাথায় সিট আছে, কিছু করার নাই, এই যুগে কাজের লোক পাওয়া কঠিন জিনিস। রফিক টয়লেটের দরজার সামনে দাঁড়িয়ে মর্জিনার মাকে বকা দেয় আর বলে, এই কি সব উল্টাপাল্টা কথা বলতাছো, মাস্ক ফালাইয়া দেও, এখন কেউ মাস্ক দিয়ে পড়ে? তখন মর্জিনার মা বলে, চুরের 10 দিন মর্জিনার মায়ের একদিন, মাস্কে লিপস্টিক লাইগা আছে, ও আপা এটা ডিএনএ টেস্ট করান। রফিক তখন মাথায় হাত দিয়ে বসে আছে আর রফিকের বউ নীলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে আর বলে, এটা কিসের দাগ? রফিক তখন মনে করার চেষ্টা করে আর তখন মনে পড়ে আর বলে, আরে সেদিন আমার বন্ধু মাসুম আসলো না, বার্গার খেয়েছিলাম, সেখান থেকে সস লেগেছে মনে হচ্ছে, সসের দাগ। মর্জিনার মা তখন মাথায় হাত দিয়ে বিলাপ করে আর বলে, আপা মাইয়ার নাম সস। মর্জিনার বাপ এমনই আসিল, বাড়ি আইতো, দেখি গা থেকে বক বক কইরা সুবাস বাইর হয়। কইলাম, ও মর্জিনার বাপ, গায়ের সুবাস কি এর? তখন সে কয়, বউ জর্দা খাইছিলাম, গায়ে জর্দার সুবাস। কয়দিন পর দেখি নতুন মাইয়া বিয়া কইরা আনছে। আমি জিগাইলাম, এইটা কেডা? আমারে কয়, এটা তোমার নতুন বোন, আমি বিয়া করছি, 2 বোন মিলামিশা থাকবা। আমি তখন বললাম, আমারে এত বড় দুকা দিলা? তখন সে বলল, কই দুকা, তোমারে তো আগেই কইছিলাম। তখন সে বলল, কবে কইলা? তখন মর্জিনার বাপ বলল, তোমারে আমি আগে কইতাম না, জর্দা খাইয়া আইছি, ওর নাম আসলে জর্দা। আপা আপনি কোন মানুষের নাম জর্দা হইতে পারে? নীলা তখন রফিকের দিকে কটমট চোখে তাকিয়ে বলে, কি রুচি তোমার, সসের সঙ্গে প্রেম করো, সি, এখন এই সসের ডিএনএ টেস্ট হবে, তোমার সব লুচ্চামি বের হবে। এবার রফিক মর্জিনার মায়ের দিকে কটমট চোখে তাকিয়ে বলে, তোমার চাকরি নোট, সংসারে অশান্তি লাগাও আর আমারে খালু ডাকো। নীলা তখন হুঙ্কার দিয়ে ওঠে, কিসের চাকরি নোট? বাসা আমি চালাই, আমি জানি কার চাকরি ইয়েস আর কারটা নোট। মর্জিনার মা, তোমার বেতন 500 টাকা বাড়াই দিলাম। রফিক তখন মিনমিন করতে থাকে, যে হারে বেতন বাড়ছে এক সময় তো ওর বেতন আমার বেতনের থেকে বেশি হয়ে যাবে। মর্জিনার মা তখন রফিকের দিকে তাকিয়ে বলে, খালু আপনারে আমি বালা পাই, আপনার চেহারা আমার মরহুম খালুর মতন, তারে আমি ভালো পাইতাম, তবে সাবধানে থাইকেন, আমার মনে হয় শেষকালে আপনিও দা নিয়া মাইনছেরে দৌড়াইবেন, মাইনছে আপনারে কইব নেংটা রফিক।